কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করা যায় বলুন তো? ভাই একটা কম্পিউটার থাকলেই তো শুরু করা যায়। ভিডিও বানিয়ে বিভিন্ন জায়গায় অ্যাড দেখে আর হচ্ছে এখানে সেখানে ক্লিক করলেই তো ফ্রিল্যান্সিং শুরু করা যায়। ইউটিউব দেখে শুরু করা যেতে পারে, অথবা টুকটাক কোনো কোর্স করে। ফ্রিল্যান্সিং শুরু করার 5টা সহজ স্টেপ শিখব এই ভিডিওতে। সো লেটস স্টার্ট। ফ্রিল্যান্সিং শুরু করার প্রথম ধাপ একটা স্কিলকে প্রপারলি শেখা। আপনি ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাকে যে কোনো একটা স্কিল খুব ভালোভাবে শিখতে হবে, জানতে হবে, পারতে হবে, অ্যান্ড দেন আপনি ওই স্কিলটাকে সেল করে আসলে ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। সো প্রশ্ন এখানে থেকে যায় যে ভাই আমি আসলে ফ্রিল্যান্সিং তো করব, কিন্তু কোন স্কিলটা আসলে শিখব? সেক্ষেত্রে আমি আপনাদেরকে দু একটা সাজেশন দিতে পারি। যেমন আপনারা যদি ডেটা এন্ট্রি বা রাইটিং রিলেটেড কোনো কাজ করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে মাইক্রোসফট অফিস বা গুগল ডক, স্প্রেডশিট এই টাইপের জিনিসপাতিগুলো শিখতে হবে। সেকেন্ডলি, গ্রাফিক ডিজাইন যদি শিখতে চান, সেক্ষেত্রে মিনিমাম আপনাদেরকে অ্যাডোবি ফটোশপ অথবা ইলাস্ট্রেটর এই জিনিসটা শিখতে হবে। যদি ফটোশপ এবং ইলাস্ট্রেটরের ঝামেলা এড়াতে চান, সেক্ষেত্রে ক্যানভা দিয়েও আপনারা বেসিক গ্রাফিক ডিজাইনের কাজগুলো শিখে নিতে পারেন। থার্ড সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য আপনারা কী শিখবেন? ডিজিটাল মার্কেটিংয়ের জন্য প্রথমে শিখতে হবে আপনাদেরকে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই একটা শিখলেই আপনি অনেক কাজ পেয়ে যেতে পারেন। এটা ছাড়াও অন্যান্য প্ল্যাটফর্মের অপারেশনগুলো আপনারা শিখতে পারেন, যেমন ফেসবুক মার্কেটিং কিংবা ইনস্টাগ্রাম মার্কেটিং কিংবা গুগল অ্যাডস, অথবা আপনারা ওয়েব রিসার্চ করেও বেসিকলি ডিজিটাল মার্কেটিংয়ের বেসিক কাজগুলো করতে পারেন। সো এই স্কিলগুলো শিখে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজগুলো করা যাবে। দেন ভিডিও এডিটিংয়ের জন্য আসলে আপনাকে কিছু পার্টিকুলার সফটওয়্যার শিখতে হবে। সেটা অনেক ফ্রি সফটওয়্যার আছে, ফিল্মোরা আছে, অ্যাডোবি প্রিমিয়ার প্রো আছে, ফাইনাল কাট প্রো আছে, অ্যাডোবি আফটার ইফেক্ট আছে। এগুলোর যে কোনো একটা শিখে আপনি ভিডিও এডিটিং এর কাজটা শিখতে পারেন এবং সেই স্কিলটা সেল করে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। সো এখন আসলে প্রশ্ন আসছে যে ভাই স্কিল তো সাজেস্ট করলেন, এখন একটা স্কিলকে শিখবো আসলে কীভাবে? সো একটা স্কিল সহজে শেখার 4টা সহজ স্টেপ আমি আপনাদেরকে এক্সপ্লেন করছি এখন। সহজ স্টেপের 1 নাম্বার স্টেপ হচ্ছে যে ডিকনস্ট্রাকশন। একটা স্কিল শিখতে গেলে সর্বপ্রথমে ওই স্কিলটাকে আপনি যদি ডিকনস্ট্রাক্ট করতে পারেন, তখন আসলে শেখাটা খুব সহজ হয়। অ্যান্ড হোয়াট ইজ ডিকনস্ট্রাকশন? ডিকনস্ট্রাকশন মানে একটা জিনিসকে ছোট ছোট ভাগে ভাগ করা। ফর অ্যান এক্সাম্পল, আপনি গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছেন এবং গ্রাফিক ডিজাইনের মধ্যে আপনি 3টা এরকম পার্ট পেলেন, যে 3টা পার্ট আসলে আপনাকে শিখলে প্রপারলি আপনি গ্রাফিক ডিজাইনার হিসেবে নিজেকে মার্কেট প্লেসে জাহির করতে পারবেন। সো সেক্ষেত্রে ফার্স্টে আপনি থিওরি শিখলেন, থিওরির জন্য ডিজাইন ফিলোসফি শিখলেন, থিওরির জন্য 1, 2, 3 3টা টাইপের থিওরি শিখতে হতে পারে। সেটা হতে পারে গোল্ডেন রেশিও, সেটা হতে পারে রুল অফ থার্ড, আরও কিছু রুল অফ থামস, এরকম জিনিসপাতি। দেন আপনি যদি ফটোশপ শিখতে চান, ফটোশপ শেখার জন্য আপনি ভাগ করলেন যে আগে আপনি টুল শিখবেন, তারপরে প্রজেক্ট শিখবেন। টুলগুলোকে আপনি আবার 2টা চ্যাপ্টারে ভাগ করে নিলেন, যে 5টা টুল এইখান থেকে, 5টা টুল ওই দিকে। প্রজেক্টের ক্ষেত্রে ঠিক সেম, যেই টুলগুলো শিখলেন সেগুলো দিয়ে আসলে আপনি প্রিন্ট মিডিয়ার জন্য কী প্রজেক্ট করছেন এবং ইমেজ এডিটিং রিলেটেড কী প্রজেক্টগুলো করছেন সেই জিনিসগুলো। ঠিক একইভাবে ইলাস্ট্রেটরের জন্য আপনি এরকম ডিকনস্ট্রাক্ট করে করে ছোট ছোট ভাগে ভাগ করে ফেললেন। যখন আপনি এরকম ছোট ছোট ভাগে ভাগ করে ফেললেন, তখন আসলে আপনার কাছে মনে হবে যে ভাই আমি যদি এই কয়টা জিনিস শিখতে পারি তাহলেই কিন্তু আমি গ্রাফিক ডিজাইনার হয়ে যাচ্ছি। সো আপনাকে প্রথমে যে কোনো একটা স্কিল শেখার আগে সেটা ডিকনস্ট্রাক্ট করে নিতে হবে। যদি নিজে ডিকনস্ট্রাক্ট করতে না পারেন, তাহলে হয়তো এমন কোনো অর্গানাইজেশন বা ট্রেনিং ইনস্টিটিউটের সহায়তা নিতে পারেন। আমাদের 10 মিনিট স্কুলেও আমরা কিন্তু বেসিক্যালি যখন একটা কোর্সকে ডিজাইন করি, তখন আসলে আমরা এরকম ডিকনস্ট্রাক্ট করে 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 একটা লেভেলে গিয়ে তারপরে যে ইউজাররা থাকে তাদের কম্পিটেন্সি ম্যাপিং করি, অ্যান্ড কম্পিটেন্সি ম্যাপিং হওয়ার পরে তারপর আমরা একটা কোর্স ডিজাইন করি, এরকম আর কি। সো এইভাবে আপনারা যে কোনো একটা স্কিল শিখতে গেলেও নিজের বেলায় ডিকনস্ট্রাক্ট করবেন। দেন ডিকনস্ট্রাকশন তো হলো, সেকেন্ড স্টেপটা আসলে কি? সেকেন্ড স্টেপ হচ্ছে আপনি যে ডিকনস্ট্রাক্টেড পার্টগুলো করেছেন সেগুলো ছোট ছোট আকারে শেখা। ফর অ্যান এক্সাম্পল, আমি একটা জিনিস একটু বলি, যে আপনার কাছে যখন একটা স্কিল শিখতে যাবেন তখন মনে হবে যে বাবারে বাবা 60 ঘন্টা, 50 ঘন্টা, 100 ঘন্টা বা 40 ঘন্টা শিখতে হবে, ইটস কোয়াইট ইম্পসিবল ফর মি। আসলে ব্যাপারটা তেমন না। আপনি যখন ডিকনস্ট্রাকশন করে ফেলবেন তখন আপনার কাছে মনে হবে যে আরে জিনিসটা তো খুব সহজ, আমি অল্প একটু সময় দিলেই পারবো, বা একদিনে আমি এতটুকু আগায় যেতে পারবো। সো এখানে আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি আপনাদেরকে। ফর অ্যান এক্সাম্পল, আপনি ফটোশপ শিখতে চাচ্ছেন, ফটোশপের টুলসের যে চ্যাপ্টারটা ওই যে ডিকনস্ট্রাকশন আগে করলেন, হ্যাঁ, ওই ডিকনস্ট্রাকশন করে করে আপনি আসলেন 5টা টুল শিখবেন। এই 5টা টুলের মধ্যে আবার আপনি ভাগ করে নিলেন যে প্রথম দিনে
আমি 2টা টুল শিখবো এবং 2টা টুলের অ্যাপ্লিকেশন শিখবো। দ্বিতীয় দিনে গিয়ে আপনার কাছে মনে হবে যে আরও 3টা টুল এবং তার অ্যাপ্লিকেশন শিখি। দেখেন, প্রথম দিন আপনার মোটামুটি হাতে করে এটা হয়ে যাচ্ছে, দ্বিতীয় দিনে গিয়ে আরেকটু শিখে যাচ্ছেন, তৃতীয় দিনে গিয়ে আবার কিন্তু যে বাকি যে 6টা টুল আছে সেই 6টা টুল বাকি তৃতীয় চতুর্থ দিনে শিখে যাবেন। এভাবে করে আপনি যে কোনো একটা সফটওয়্যারকে শিখতে পারবেন খুব সহজেই আর কি। ছোট ছোট করে শিখবেন, একবারে বেশি কিছু শিখতে যাবেন না, অল্প অল্প করে শিখবো আমরা। ওকে, দেন দেয়ার আফটার যে তৃতীয় যে স্টেপটা আছে কোনো একটা স্কিল শেখার, সেটা হচ্ছে এলিমিনেট দ্য ব্যারিয়ার। মানেটা কি আসলে? আপনার শেখার যাত্রায় যত রকমের বাধা আছে সব বাধাকে আপনার পরিহার করতে হবে। নাম্বার 1, স্কিল শেখার জন্য, সেটা যে কোনো স্কিলই হোক, শেখার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফোকাস। এখন আপনি ফোকাস যখন করবেন একটা স্কিল শেখার জন্য, তখন আসলে অন্য কোনোতে আপনার মনোযোগ দেওয়া যাবে না। যেমন ধরেন আমরা আমাদের একটা স্কিল শিখতে গেলে অনেক ধরনের ডিস্টার্বিং এলিমেন্টস চলে আসে। ফর এক্সাম্পল, আপনি হয়তো কম্পিউটারে বসে কোনো একটা স্কিল শিখতে চাচ্ছেন, কিন্তু আপনার মনে হলো একটু গেম খেলি। সো যখন গেম খেলায় চলে যাচ্ছেন তখন আসলে মনোযোগটা স্কিল থেকে সরে গিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে, আপনি আর স্কিলটা শেখা হচ্ছে না। এই জন্য কম্পিউটারে যখন কোনো স্কিল শিখতে যাবেন, রেলিভেন্ট গেমগুলোকে ডিলিট করে দিতে হবে। রেলিভেন্ট যদি কোনো সোশ্যাল মিডিয়া ইউজ করেন, সেটাকেও আপনাকে অফ করে দিতে হবে। একইভাবে মোবাইলও যদি আপনার জন্য ডিস্ট্রাক্টিং হয়, সেক্ষেত্রে মোবাইলটাকেও আপনাকে সরিয়ে নিতে হবে। যখন একটা স্কিল শিখছেন তখন হয়তো এরোপ্লেন মোডটা অন করে নিতে হবে অথবা ফোকাস মোডটা অন করে নিতে হবে। সো এইরকম কিছু ব্যাপার আর কি। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে যে সবচেয়ে চ্যালেঞ্জিং যে বিষয়টা শেখার বেলায়, মোটিভেশনটা ধরে রাখা। যে আপনি খুব মোটিভেটেড হলেন, একদিনে হচ্ছে শিখবেন, দ্বিতীয় দিন শিখছেন, থার্ড দিন থেকে মোটিভেশনটা কমে যায়। সো এই মোটিভেশনটা ধরে রাখার জন্য আপনি করতে পারেন কি, নাম্বার 1, নিজেকে কোনো একটা জায়গায় দায়বদ্ধ রাখতে পারেন যে ভাই আমি যদি এটা না করি আমার জবাবদিহিতার জায়গা আছে। সো আপনার কোনো একজন মেন্টরের আন্ডারে করতে পারেন, অথবা এমন কোনো কোর্স যেখানে আপনি স্টেপ বাই স্টেপ নিজেকে মোটিভেটেড রাখতে পারবেন, ওই রকম একটা কারিকুলাম বেসকে ধরে আপনি একটা কোর্স শিখতে পারেন। অ্যান্ড 4 নাম্বার যে স্টেপটা, সেটা হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস। এই আগের 3টা স্টেপে আপনি অনেক কিছু শিখে যাবেন যদি প্রপারলি ফলো করেন, কিন্তু এই 4 নাম্বারটা যদি না করেন, প্র্যাকটিস যদি না করেন, ওই জিনিসটা নিজের ভিতরে গাঁথনিতে স্ট্রং হবে না। অ্যান্ড আপনি যখন খুব প্র্যাকটিস করবেন তখন আসলে বুঝে যাবেন অটোমেটিক্যালি যে আপনি আসলে কত বেশি স্কিল হয়ে গিয়েছেন, এবং একটা কাজ যেটা একসময় করতে লাগতো 5 ঘন্টা, সেটা কীভাবে 1 ঘন্টায় করতে হয়। 4 মাস কাজ করে একজন লোক যে পরিমাণ এক্সপিরিয়েন্সড হয়, 4 বছর কাজ করে নিশ্চয়ই তার চেয়ে অনেক অনেক বেশি এক্সপিরিয়েন্সড হয়ে যায়। সো এই বিষয়টা আমরা একটু মাথায় রাখবো, যত বেশি আমরা অনুশীলন করব তত বেশি আমরা এক্সপার্ট হব। এখন মূল আলোচনায় ফিরে যাই, যে আমরা ফ্রিল্যান্সিং শুরু করার ফার্স্ট স্টেপের মধ্যে কিন্তু এতক্ষণ ব্যাখ্যা করলাম। এবার সেকেন্ড স্টেপে দেখব যে কি সেকেন্ড স্টেপ, সেটা হচ্ছে কাজ সংক্রান্ত একটা পোর্টফোলিও তৈরি করা। এখন পোর্টফোলিও জিনিসটা কি আসলে? পোর্টফোলিও জিনিসটা হচ্ছে এমন একটা প্লেস ওয়েবের, যেখানে হচ্ছে আপনি এতদিন পর্যন্ত যে যে কাজ করেছেন সেগুলোকে সংরক্ষণ করে রাখা। সেটা হতে পারে কোনো ওয়েবসাইট, সেটা হতে পারে কোনো ড্রাইভ, স্টোরেজ, এনি আদার থিং। সো আপনি যে স্কিলটা জানেন বা শিখেছেন, সেই স্কিলটাকে নিয়েই একত্রিত করেই বেসিক্যালি আপনাকে পোর্টফোলিওটা সাজাতে হবে। সো আমি উদাহরণস্বরূপ বলছি যে যারা গ্রাফিক ডিজাইনার আছে তাদের জন্য বিহ্যান্স একটা খুব ভালো পোর্টফোলিও সাইট, ড্রিবল একটা খুব ভালো পোর্টফোলিও সাইট। অ্যান্ড প্রশ্ন একটা আসে এই জায়গাতে যে ভাই আমি তো কোনো ক্লায়েন্টের কাজ করিনি, তাহলে আমি পোর্টফোলিওটা বানাবো কীভাবে? সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নাই, কারণ আপনি যখন একটা কাজ বা স্কিল শিখছেন তখন ওই কাজ বা স্কিল শিখতে গিয়ে আপনি অনেক ধরনের প্রজেক্ট করেন, সেই প্রজেক্টগুলোকে দিয়েই কিন্তু আপনি সুন্দর একটা পোর্টফোলিও বানিয়ে ফেলতে পারেন। দেন দেয়ার আফটার আমাদের তৃতীয় যে স্টেপটা আছে ফ্রিল্যান্সিং শুরু করার জন্য, যে থার্ড স্টেপ, সেটা হচ্ছে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলা এবং প্রোফাইলটা আপডেট করা। আপনি যে মার্কেট প্লেসে কাজ করতে চান, সেটা হতে পারে ফাইবার অর আপওয়ার্ক অর এনি আদার মার্কেট প্লেস, সেখানে আপনাকে একটা যথাযথভাবে অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেই অ্যাকাউন্টের প্রোফাইল, আপনার যে প্রোফাইলটা, সেটাকে আপডেট করতে হবে অ্যাজ পার ইউর স্কিলস। আপনার যে ব্যাপারে দক্ষতা আছে, পারদর্শিতা আছে, সেই স্কিলগুলোকে সুন্দর করে সাজিয়ে ফুটিয়ে তুলে আপনার প্রোফাইলটাকে আপডেট করতে হবে। আর আরেকটা জিনিস এখন করতে হয়, সেটা হচ্ছে যে এনআইডি দিয়ে একটু ভ্যারিফাই করে নিতে হয় আইডিটাকে। তাহলে হয় কি, মার্কেট প্লেসেরও আপনার প্রতি একটা ভরসা পায়, আপনিও সব ব্যাপারে ক্লিয়ার থাকলেন। দ্যাটস ইট। এক্ষেত্রে একটা সতর্কতা আছে, সেটা হচ্ছে যে আপনি কোনো স্কিল না শিখে অবশ্যই কোনো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবেন না, প্লিজ এটা কখনোই করবেন না। আপনি যখন একটা স্কিল শিখলেন, শেখার পরে প্রপারলি বোঝার পরে জানার পরেই তারপর আপনি মার্কেট প্লেসে গিয়ে অ্যাকাউন্ট করবেন।
কেন? আপনি যদি স্কিল না শিখে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করেন, আপনার নিজের ইমপ্রেশন খারাপ হচ্ছে, সমগ্র দেশের মানুষের ইমপ্রেশন খারাপ হচ্ছে। কারণ বাইরের ক্লায়েন্টরা আপনাকে দেখবে আপনি কাজ পারেন না, তার মানে তারা মনে করে নেবে যে বাংলাদেশিরাই বুঝি কাজ পারে না। এরকম করে দেশের প্রতিও একটা ব্যাড ইমপ্রেশন তৈরি হয়। সো আমরা এটা করবো না। ওকে, দেন দেয়ার আফটার আমাদের ফ্রিল্যান্সিং শুরু করার চতুর্থ যে স্টেপটা, সেই চতুর্থ স্টেপটা হচ্ছে ইন্টারন্যাশনাল পেমেন্ট বা ডলার গ্রহণ করা যায় এমন একটা সিস্টেম আপনার থাকতে হবে, মানে যেটাকে আমরা বলি পেমেন্ট সিস্টেম। সো পেমেন্ট সিস্টেম বেসিক্যালি আসলে কী জিনিসটা? ফ্রিল্যান্স মার্কেট প্লেসে আপনি যখন কাজ করলেন, কাজের পরে যখন আর্ন করলেন, সেই আর্নিংটা আপনি কোন ওয়েতে আপনার হাতে টাকা, মানে ডলার থেকে টাকা পর্যন্ত কনভার্ট করে আপনার হাতে নিয়ে আসবেন, সেই সিস্টেমটাকে ডেভেলপ করে নেওয়া। সো বাংলাদেশ থেকে বেসিক্যালি দুইটা উপায়ে আপনি হচ্ছে পেমেন্ট সিস্টেমটাকে ডেভেলপ করতে পারেন। এক নম্বর যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক স্বীকৃত যে কোনো ব্যাংক যারা ইন্টারন্যাশনাল পেমেন্ট নিতে পারে। আর সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল পেমেন্ট কোনো সিস্টেম যারা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড প্রোভাইড করছে, যাদের হয়তো কোনো পোর্টেবল ভার্সন থাকে, যেমন হচ্ছে ধরেন পেওনিয়ার বা ওয়াইস ট্রান্সফার। হ্যাঁ, এদের মাধ্যমে আপনারা এই সিস্টেমটাকে ফুল ডেভেলপ করে নিতে পারেন। যেহেতু টাকা ডলারে পেমেন্ট হবে অলওয়েজ, মানে আমরা যেসব মার্কেট প্লেসে কাজ করি জেনারেলি ডলারে পেমেন্ট হয়। সো এই দুইটা ওয়েতে আপনি ডলারকে টাকায় কনভার্ট করে আপনার হাতে নিয়ে আসার এই সিস্টেমটাকে ক্রিয়েট করে রাখতে হবে ফ্রিল্যান্সিং শুরু করার আগেই। অ্যান্ড দ্যার আফটার লাস্ট বাট নট দ্য লিস্ট 5 নম্বর স্টেপ, সেটা হচ্ছে আপনাকে যে আপনার স্কিল আছে সেই স্কিল অনুযায়ী একটা গিগ প্রিপেয়ার করতে হবে, এবং ক্লায়েন্টরা যখন মার্কেট প্লেসে বিভিন্ন কাজের অফার দেয় সেই অনুযায়ী আপনাকে প্রপোজাল লেটার তৈরি করতে হবে। সো গিগ কি, প্রপোজাল লেটার কি, এগুলো আপনারা যখন ফ্রিল্যান্সিং রিলেটেড ডিফারেন্ট স্কিল শিখবেন বা কোনো কোর্স করবেন, তখন প্রত্যেকটা জায়গায় কীভাবে ওই রেলেভেন্ট গিগ তৈরি করা যায় বা ওই রেলেভেন্ট প্রপোজাল লেটার সুন্দর করে লেখা যায়, সেই জিনিসগুলো হাতে কলমে শিখে যাবেন। আমি এখানে ছোট্ট করে বলি, গিগ হচ্ছে একটা দোকানের মতো, যেখানে বেসিক্যালি আপনি কোন ধরনের স্কিল পারেন এইটা সাজিয়ে লিখে রেখেছেন এবং আপনার অফারিংসগুলো দিয়েছেন যে এই কাজের জন্য আমি এত টাকা নিব, ওই কাজের জন্য অত টাকা নিব, এইরকম আর কি জিনিসটা। আর প্রপোজাল লেটার হচ্ছে ক্লায়েন্ট যখন আপনাকে একটা কাজের বিজ্ঞপ্তি দেয়, তখন আপনি ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করবেন ফার্স্টে, কাভার লেটার বলে আর কি এটাকে। সো ক্লায়েন্টকে যেই লেটারের মাধ্যমে অ্যাপ্রোচ করবেন এবং যেই লেটারটা পড়ে ক্লায়েন্ট আপনাকে কনভিন্সড হবে, আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনাকে কাজটা দিবে, সেটাই বেসিক্যালি প্রপোজাল লেটার। সো এগুলো লিখতে যখন আপনারা ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ করা শুরু করবেন, তখন এগুলো আস্তে আস্তে অনেক কিছু জেনে যাবেন, বুঝে যাবেন। সো আমরা মূলত এই ভিডিও থেকে শিখলাম যে ফ্রিল্যান্সিং শুরু করার 5টা স্টেপ, যেখানে প্রথম স্টেপ ছিল একটা স্কিলকে যথাযথভাবে শেখা, এবং ওই একটা স্কিলকে শেখার আমরা 4টা স্টেপ দেখলাম যে কোন 4টা স্টেপে শেখা যায়। দেন আমরা কাজের পোর্টফোলিও তৈরি করা, ফ্রিল্যান্সিং শুরু করতে গেলে সেকেন্ড স্টেপ কাজের পোর্টফোলিও তৈরি করা। থার্ড স্টেপ হচ্ছে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ওপেন করা এবং প্রোফাইলটাকে সেই অনুযায়ী আপডেট করা। ফোর্থ যে অপশনটা ছিল সেটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল পেমেন্ট সিস্টেম আপনার বিল্ড করা। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা ছিল সেটা হচ্ছে মার্কেট প্লেস অনুযায়ী গিগ তৈরি করা অথবা ক্লায়েন্টকে যথাযথভাবে প্রপোজাল পাঠানো। সো আশা করি এই ভিডিও থেকে আপনারা ক্লিয়ার কাট বুঝতে পারলেন যে ফ্রিল্যান্সিং শুরু করতে গেলে কী কী লাগে। খুব ইজি 5টা স্টেপ, এই 5টা স্টেপ দিয়ে মূলত আপনাকে ফ্রিল্যান্সিং শুরু করতে হবে। সো আজকে থেকে আপনারা আশা করি মোটামুটি সবাই ক্লিয়ার যে আপনাকে যদি ফ্রিল্যান্সিং শুরু করতে হয় তাহলে কীভাবে, কোন স্টেপে, কোন কোন উপায় অবলম্বন করে ফ্রিল্যান্সিং শুরু করতে হবে সেই ব্যাপারে একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।